নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকের দিনে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের একটা বড় সমস্যা হচ্ছে অতিরিক্ত ওজন, মেদ বা ভুঁড়ি। এটা যেরকম আমাদের জন্য কষ্টকর, তেমনই এই অতিরিক্ত ওজনের কারণে আসে নানান অসুখ, হাইপারটেনশন, ব্লাড সুগার এবং একাধিক নানাবিধ ব্যাধি। কিন্তু আজকে যেটা প্রশ্ন, আমরা প্রত্যেকেই কিন্তু আজকের দিনে চাই যে আমাদের ওজনটা একটা নিয়ন্ত্রণের মধ্যে থাকুক, কিন্তু দেখা যায় যে পরিমিত খেলেও আমাদের কিন্তু ওজন কমছে না, অথবা দেখা যাচ্ছে যে আমরা কিন্তু এক্সারসাইজও করছি, তার সত্ত্বেও যতটা পরিমাণ আমরা ওজন কমাতে চাইছি ততটা কিন্তু কমছে না। তাহলে কি করলে আমার ঠিকঠাক ওজনটা কমবে, সেটা কিন্তু আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট ডক্টর সত্যম চক্রবর্তীকে। নমস্কার, আমি ডাক্তার সত্যম চক্রবর্তী। আমি কনসালটেন্ট এন্ডোক্রিনোলজিস্ট। আমি এইচপি ঘোষ হসপিটাল এবং ফর্টিস হসপিটালের সঙ্গে যুক্ত। পরিমিত আমরা খাচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে যে হাঁটাহাঁটিও করছি, কারণ প্রত্যেকে এখন কাজের জন্য পরিশ্রম করতে হয়, হাঁটাহাঁটি করতে হয়, কিন্তু আমাদের ওজন যেন ক্রমশ দিনে দিনে বেড়েই চলেছে। কম খেতে খেতে আর কতটা কম খেলে আমার ওজনটা কমবে আমি বুঝতে পারছি না। তাহলে এই যে ওজন বাড়ার পিছনে অন্য কি কোনো কারণ থাকতে পারে, যে কারণটা সমাধান করে ফেললে আমরা একটা সুন্দর, সঠিক, সুঠাম দেহ পেতে পারি? খুব সুন্দর প্রশ্ন। প্রথম বুঝতে হবে যে এই ওজনটা এলো কোথার থেকে। যদি এই ওজনের হিসেবে যেতে হয়, হিসেব নিকেশে, তাহলে আমাদের আজ থেকে একটা হাইপোথিসিস আছে, যেটা আজ থেকে আমাদের 200-300 বছর আগে টেনে নিয়ে চলে যাবে। এই যে আমাদের দেশ বা ধরো সাউথ ইস্ট এশিয়া, কিছুটা আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, আজ থেকে 200-300 বা 100 বছর আগে এখানে কি চলতো? এখানে বারবার দুর্ভিক্ষ হতো, খরা হতো, মন্বন্তর হতো, সবাই জানে। তাহলে কি হতো? ওই যখন অথবা বন্যা হয়ে যেত, যে কোনো একটা হতো। ওই সময় কি হতো যে ওই পরপর দুর্ভিক্ষতে একটা বড় পপুলেশন, আমাদের এই এশিয়ার সাউথ ইস্ট এশিয়ান পপুলেশন ওয়াইপড আউট, মানে তারা মারা গেছে। কিন্তু একটা পপুলেশন তো বেঁচে ছিল। এই যারা বেঁচে ছিল আমরা সবাই কিন্তু তাদেরই বংশধর, এটা আমাদের বুঝতে হবে। এবার কয়েকজন মরে গেল, কয়েকজন বেঁচে রইল। যারা বেঁচে রইল তাদের মধ্যে এমন কি ছিল তারা বেঁচে রইল, বাকিরা মরে গেল? তারা কি সবাই জমিদার বংশের ছিল? না। কি হচ্ছে, আমরা যখন যে কোনো জিনিস খাই ওটার মধ্যে থেকে এনার্জি আমার শরীরে ঢুকলো। এই এনার্জিটা এক্সপেন্ড আউট করা, মানে বের করে দেওয়ার জন্য আমার শরীরে কিছু জিনস আছে। এই জিনসগুলো ওই এনার্জিটাকে এক্সপেন্ড আউট করে দেবে। এবার সেই যে পরপর দুর্ভিক্ষ, খরা, যেখানে খাদ্য নেই, তখন কি হলো যে একটা মানুষের মধ্যে, একটা গ্রুপ অফ মানুষের মধ্যে এই যে এনার্জি এক্সপেন্ড আউট করে দেওয়ার যে জিনসগুলো, ওগুলো অটোমেটিক্যালি সুইচ অফ হয়ে গেল। তাহলে কি হলো? এবার আমি কম খেলেও আমার বডি ওটা নিয়েই চলে যাবে। ওই জিনসগুলো যদি অ্যাক্টিভ থাকে তাহলে আমার বেশি খাবার লাগবে। যারা মারা গেল হয়তো তাদের ওগুলো সুইচ অফ হয়নি, তাই তারা মরে গেল। আর যারা বেঁচে রয়ে গেল আমরা তো তাদেরই বংশধর। আমাদের তার মানে কি হয়েছে, এই জেনেটিক, যে এটাকে বলা হয় এপিজেনেটিক মিউটেশন, এটা জার্ম লাইনে চলে গেল। মানে তাদের বংশধররা ওই মিউটেশন নিয়েই জন্মালো, তাদেরও এলো, আলটিমেটলি আমরা সবাই এলাম। আমাদের মধ্যে সেটা অলরেডি জিনগুলো সুইচ অফ করা আছে। এবার কি হলো, তার মানে আমাদের অটোমেটিক্যালি যতটা খাওয়ার দরকার তার থেকে তা সেটা অনেক কম কম্প্যারিজন টু আমাদের
ওয়েস্টার্ন পপুলেশন, অনেক কম। কিন্তু এখন কি আর দুর্ভিক্ষ হচ্ছে, মহামারী হচ্ছে, মন্বন্তর হচ্ছে? এখন তো হচ্ছে না, এখন তো খাদ্য প্রাচুর্যের সময়। এবার কি হচ্ছে, আমি যদি নর্মালি খাই সেটাই আমার জন্যে বেশি, এবং যেটা কারণ আমার বডির ওই জিনগুলো তো সুইচ অফ করা আছে, তো এটাই আমার জন্য বেশি। তার মানে আমার টোটাল রিকোয়ারমেন্টটা কিন্তু আসলে অনেক কম। তো যদি কম রিকোয়ারমেন্ট হয় কিন্তু আমি নর্মালি খাচ্ছি, সেটাও তো তাহলে কম্প্যারিজনে বেশি হয়ে গেল, তাই আমার ওজন বেড়েই চলেছে। এই জন্যই বলা হয় যে তুমি ভারতবর্ষে যদি জন্মে থাকো, বাই ডিফল্ট তুমি মোটা। তোমার বাইরে থেকে চেহারা যতই সুঠাম থাকুক, কিন্তু তুমি মোটা। কেন? আমাদের এখানে চর্বি জমে হচ্ছে ভুঁড়িতে, যেটা হয়তো সবসময় দেখা যায় না। সো সেই জন্যই একটা টার্ম এসছে থিন ফ্যাট ইন্ডিয়ান। ইন্ডিয়ান মানেই হচ্ছে থিন, মানে দেখতে রোগা হবে কিন্তু আবার ফ্যাট। তাহলে থিন ফ্যাট ইন্ডিয়ান এলো কোথা থেকে? কারণ আমাদের চর্বিগুলো জমে থাকে ভুঁড়িতে, হাতে কিন্তু বেশি চর্বি নেই। তো এইগুলো কি করে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। ভুঁড়ির চর্বিটা লিভারে ফ্যাট জমে যাচ্ছে। তো এই যে এর থেকেই আস্তে আস্তে সব বড় বড় অসুখগুলো আসছে। এবার আমি ভাবছি আমি নর্মাল খাচ্ছি, কিন্তু সেটাও যে আমার জন্য বেশি সেটা আমি বুঝতে পারছি না। এবার সেইটাকে বার করতে গেলে যে ধরনের ফিজিক্যাল এক্সারশন দরকার, আমরা কজন সেটা করতে পারি যেই লেভেলের? এবং যত যত একের পর এক জেনারেশন যাচ্ছে, আমাদের যে লাইফস্টাইল সেটা আরও সেডেন্টারি হয়ে যাচ্ছে। আমরা আরও বসে বসে কাজ বেশি করছি, ওয়ার্ক ফ্রম হোম চলে এসছে এখন। তো তাহলে তো আমরা আরও সেডেন্টারি হয়ে যাচ্ছি, জোর করে এক্সারসাইজ না করলে করছি না। তো তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে আমাদের এই জন্যই ওজন বৃদ্ধি পেয়ে যাচ্ছে, এবং জেনারেশন পর জেনারেশন আমরা আরও ডিসমেটাবলিক হয়ে যাচ্ছি, মানে মেটাবলিজমটা আমাদের খারাপ হয়ে যাচ্ছে। তো হয়তো দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস, আমরা জানি না, হয়তো দিস ইজ ওয়ান অফ দ্য হাইপোথিসিস, ইম্পর্টেন্ট হাইপোথিসিস। এটাই। এবার আমি যে প্রসঙ্গে আপনার কাছে আসবো সেটা হচ্ছে যে এই যে অতিরিক্ত ওজন, এই অতিরিক্ত ওজন থাকলে কি কি অসুবিধা হচ্ছে আমাদের? আগে সুবিধাটা বলি। সুবিধাটা হচ্ছে, লোকে বলবে রহিস বাড়ির ছেলে, ছেলে মেয়ে যাই হোক, রহিস বাড়ির, বাহ খুব ভালো। এবার কি হলো, এই ওজন আমার বেড়ে আছে, আমার তো কোনো অসুবিধা নেই। এবার ধীরে ধীরে এই ওজন এমন একটা জিনিস না, ইট ইজ আ ভেরি স্লো পয়জন। ইট ইজ নট মানে হঠাৎ করে কিছু হয়ে যাবে এরকম নয়। এবং কি হবে, তুমি বুঝতেও পারবে না যে তোমার যে ক্ষতি হচ্ছে। ওজন যত বাড়ছে, তোমার চর্বি ভুঁড়িতে যত জমছে, লিভারে জমছে, তত তোমার ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে। ইনসুলিন নামক যে হরমোনটা, সেটা তোমার কাজ করতে পারছে না। যত কাজ করতে পারবে না, শরীরের রিয়াকশান কি হবে, সে আরও বেশি বেশি ইনসুলিন তৈরি করবে। এবার তোমার যে কারখানাটা আছে ইনসুলিন তৈরি করার, ওই কারখানাটায় আছে 10 জন শ্রমিক। হিসেব মতো তারা রোজ দিন কথার কথা 1 টন ইনসুলিন তৈরি করে। তুমি তাদের বলে দিলে, না 1 টনে তো আমার কাজ হবে না, তোমাকে তৈরি করতে হবে রোজ 100 টন। এবার তুমি মালিক, তাদের বললে, তারা তৈরি করতে থাকবে। 1 বছর তৈরি করবে, 2 বছর তৈরি করবে, 3 বছর তৈরি করবে। একদিন কি হবে, একদিন ওরা বসে পড়বে। যেদিন বসে পড়লো, তাদের চাবুক পেটা করলেও তারা আর ইনসুলিন তৈরি করবে না। বৈজ্ঞানিক ভাষায় তখন তোমাকে বলা হবে তোমার ডায়াবেটিস হয়ে গেছে 1 নম্বর। তার মানে এই যে টাইপ 2 ডায়াবেটিস আজকে আমরা বাচ্চাদের মধ্যেও দেখছি, যেটা এক সময় বলা হতো বয়স না হলে তো টাইপ 2 ডায়াবেটিস হয় না। আমার কাছে 10 বছরের 12 বছরের বাচ্চারা আছে যাদের টাইপ 2 ডায়াবেটিস আছে। কেন? 1, 2, এটা তো হয়ে গেল, সুগার হলো, এবার তাতে প্রবলেমটা কি? ডায়াবেটিস হয়েছে। এবার ডায়াবেটিস নিয়ে বলতে গেলে ওটার একটা আলাদা চ্যাপ্টার, ওর মধ্যে আমি ঢুকছি না। এছাড়া আর কি, যত আমার আরেকটা জিনিস পাশাপাশি বেড়ে যাচ্ছে, একটা অনেক রুগী এসে, ডাক্তারবাবু আমি তো কাজ করছি, কিন্তু আমি রোজ দিন বসের কাছে গালি খাচ্ছি, আমি কিন্তু কাজে মানে আমার কম্পিটেন্সি কমে যাচ্ছে, এই বলছে। ওজন বেশি, কম্পিটেন্সি কমে যাচ্ছে। কম্পিটেন্সি কমে যাচ্ছে, এর থেকে তো কিছু বোঝা যাচ্ছে না। তুমি কম্পিটেন্সি কমে যাচ্ছে, তুমি দেখো ভাই
ডায়াবেটিস তো একটু শুরু হয়েছে, অল্প অল্প আছে, কিন্তু বুঝতে পারছি না কেন। তারপর কি হলো, সকালে ঘুম থেকে উঠেই মনে হচ্ছে ঘুম পুরো হলো না, আর একটু ঘুমোলে ভালো হতো। সারাদিন কাজ করছি কিন্তু মনে হচ্ছে কেউ যেন ঠেলে ঠেলে কাজ করাচ্ছে। সন্ধে আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাচ্ছি আমি। কিচ্ছু না, খালি ভদ্রলোক বা ভদ্রমহিলার কাউন্টার পার্টকে জিজ্ঞেস করতে হবে রাত্রেবেলা নাক ডাকছে কেমন। রহস্যটা ওখানে লুকিয়ে আছে। এই নাক ডাকা এমন একটা জিনিস যেটার একটা বেশ সিগনিফিক্যান্ট রিলেশন বডি ওয়েটের সঙ্গে থাকে। এর থেকে খারাপ অসুখ আর হয় না, কিন্তু এটা নিয়ে আমরা সবসময় খিল্লি করি। নাক ডাকছে কি সুন্দর, এর থেকে খারাপ জিনিস আর হয় না। এটাও একটা ওজন থেকে আসে, এবং যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। কিচ্ছু না, আস্তে আস্তে দেখব যে একতলা থেকে দোতলা উঠতে গেলেই হাঁপাতে শুরু করেছি। তারপর আস্তে আস্তে দুটো পা ফুলছে, আমি কিন্তু মরে যাচ্ছি না। এবার কি হবে, আস্তে আস্তে আমার রাইট হার্ট ফেলিয়ার হচ্ছে, তারপরে লেফট হার্ট ফেলিয়ার, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার। তাতে কিন্তু মরে যাচ্ছি না, সারাদিন বিছানায় বসে থাকবো, হাঁপাতে থাকবো। এবার কি হলো, তো প্রফেশনাল পারফরমেন্সটা কমছিল কেন? কারণ হচ্ছে যখন নাকটা ডাকছি আমার ব্রেনের অক্সিজেন সাপ্লাইটা কম্প্রোমাইজড হচ্ছে। সারা রাত ব্রেনটা অক্সিজেন পাচ্ছে না, সকালে উঠেও পারফরমেন্স দেবে কি করে? সেই জন্য প্রফেশনাল পারফরমেন্সটা কম্প্রোমাইজড হয়ে গেল। কিন্তু এইগুলো এত স্লো প্রসেস না, আস্তে আস্তে বাড়তে থাকে। একটা মানুষ বুঝতেই পারবে না যে ওর রিয়েল পারফরমেন্স লেভেলটা কী ছিল এক সময়। অনেক পেশেন্ট বলবেন কই না তো, আমি তো ভালোই আছি। ওই যে নিউ নর্মালে চলে এসছে সে এখন আস্তে আস্তে। সেই জন্য আসল জিনিসটা যে ওর সত্যি কর্মক্ষমতা কতটা ছিল ও ভুলেই গেছে। এরকম রুগী আমরা পাই, যখন খুঁচিয়ে খুঁচিয়ে জিজ্ঞেস করা হয় তখন বের হয়। এবার এই যেই ওজন কমাবে অমনি এই নাক ডাকার ওপর ডাইরেক্ট এফেক্ট পড়বে, এবং যেটা ওই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া সেটা অনেকটা নিজে কমে যাবে। মানুষটা একটা নতুন জীবন পাবে, বোথ প্রফেশনালি, মেন্টালি অ্যান্ড ফ্রম হেলথ পয়েন্ট অফ ভিউ, মেটাবলিক পয়েন্ট অফ ভিউ। ইনসুলিন রেজিস্ট্যান্স কমে যাবে। এবং এই যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এতে একটা সাইড তো গেল যেটা হার্ট ফেলিওর, আবার হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ, রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে মারা গেছে, এটাও আরেকটা হয় অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায়। এবং ঠিক আছে, সেইটা না হয় হঠাৎ করে মারা গেল, কেউ বুঝলো না, বেরিয়ে গেল, কিন্তু যারা কষ্ট পাচ্ছে দিনের পর দিন। তো এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, আমরা এখন ফ্যাটি লিভার নিয়ে এত শুনছি, নন অ্যালকোহলিক স্টিয়াটোহেপাটাইটিস, অ্যালকোহল খাচ্ছে না কিন্তু লিভারের, ওই একই কারণ। তো আমার ওজন কমলে তো আমার সব কটা একসাথে ঠিক হবে, তাহলে আমাকে ওজন কমাতেই হবে, তাই না? তো তাহলে ওজন না কমিয়ে আমার কোনো রাস্তা নেই। তুমি যত এদিক ওদিক মারপিট করো, ওজন ভাই কমাতে হবে, পরিষ্কার কথা। তাহলে স্যার আমি আবার সেই কথায় ফিরে আসি যে এভাবে ওজন কমাবো কি করে? কারণ আমি শুরুতেই আপনাকে বলেছি যে কম খাচ্ছি, আমরা প্রত্যেকেই মনে করছি যে আমরা যেটা খাচ্ছি সেটা কম, এবং আমরা কিন্তু হাঁটা চলাও মনে করছি। তাহলে গন্ডগোলটা কোথায়, যার জন্য আমার ওজনটা কিছুতেই কমছে না? কি মুশকিল প্রশ্ন। এবার আমার ওজন কমাতে হবে, আমি কমিয়েই ছাড়বো। কাল থেকে জিম জয়েন করে গেলাম, একদম ফাটিয়ে জিম করছি, খাওয়া দাওয়া সব বন্ধ। 2 মাস করলাম, পরে মনে হচ্ছে ধুর এগুলো আমি কী করছি, ভাল লাগছে না, বলে ছেড়ে দিলাম। কি হবে, ওই ওজনটা 10 কিলো কমলো, নেক্সট 15 দিনে 20 কিলো বেড়ে যাবে। তার মানে ওজন কমানোটা ইজ নট আ ড্রাস্টিক প্রসেস, র্যাদার ওজন কমানোটা শুড বি গ্র্যাজুয়াল অ্যান্ড সাস্টেইনড। আমাদের মনস্তত্ত্ব এমন কিছু অ্যাকসেপ্ট করে না উইচ ইজ অ্যান অ্যাব্রাপ্ট চেঞ্জ। আমি হঠাৎ করে নতুন কিছু করার চেষ্টা করব এবং আমি ভাববো যে এটা চালিয়ে যাব, ওটা 10 দিন চলবে, 1 মাস চলবে, তারপর একটা দিন আমার সাইকিটাই ওটাকে নেবে না। কিন্তু আমি যদি চেঞ্জটা গ্র্যাজুয়ালি করি, আস্তে 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 আস্তে, তাহলে ওটা সাস্টেনেবল হবে।
আমাদের ওয়েট লসটা হতে হবে গ্র্যাজুয়াল অ্যান্ড সাস্টেনেবল অ্যান্ড নট আউট অফ দ্য বক্স টেকনিক। আমি আজকে 15 দিন একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে লাখ টাকা খরচ করে চলে গেলাম এবং মূলোর রস এবং ঝিঙের রস খেয়ে নিলাম, আমার ওজন 10 কিলো কমে গেল। হ্যাঁ, আমি ভাবলাম বাহ বিশাল হয়েছে। আমি কি সেই কন্ট্রোলড এনভায়রনমেন্টে থাকবো? তাহলে আমি যেই এনভায়রনমেন্টে ইউজুয়ালি অ্যাকাস্টমড, আমাকে তো সেই এনভায়রনমেন্টে থেকে ওয়েট লসটা করতে হবে। তো তার মানে ওই অ্যাব্রাপ্ট স্ট্র্যাটেজি ইজ নট গোয়িং টু ওয়ার্ক, এটা আমাদের বুঝতে হবে। ইট শুড বি গ্র্যাজুয়াল, প্রগ্রেসিভ অ্যান্ড সাস্টেইনড। যদি এটা করতে পারি তাহলে নিশ্চয়ই আমাদের ওয়েট লস হতে বাধ্য। 3 নম্বর, কম খেয়ে ওয়েট লস হয় না। খালি পেটে যত থাকবো তত আমাদের কি হয়, আমরা কখন খাবো না এটা কার ওপর ডিপেন্ড করে। আমাদের হাইপোথ্যালামাস বলে একটা অর্গান আছে, সেখানে একটা হাঙ্গার সেন্টার, ল্যাটারাল হাইপোথ্যালামাস আছে, যেটা হচ্ছে আমাদের হাঙ্গার সেন্টার, এবং তার পাশেই তাকে ভেন্ট্রোমিডিয়াল হাইপোথ্যালামাস, যেটা হচ্ছে স্যাটাইটি সেন্টার। এবার এই দুটোর ব্যালেন্সে আমার কতটা খাবো বা কিভাবে খাবো সেটা ডিপেন্ড করে। ঠিক, আমরা নর্মাল লাইফে দেখেছি অনেকক্ষণ খাওয়া হয়নি, জোর খিদে পেয়ে গেছে, এই যে বলে না ইঁদুর ডন মারছে পেটে, কেন? ইট ইজ বেসিক্যালি এই ফিলিংসটা কোথার থেকে আসছে? হাঙ্গার সেন্টারটা স্টিমুলেট হয়ে বসে আছে। এই যে হাঙ্গার সেন্টার স্টিমুলেট হয়ে গেল, কি হবে? আমার দরকার 2টো রুটির, কিন্তু 4টে রুটি আমার নাক দিয়ে ঢুকে যাবে। তাহলে আমি খালি পেটে থেকে আমি কি আমার ওয়েট লস করতে পারবো? এটা অসম্ভব, কারণ ওটা তখন ইনভলেন্টারি চলে যাবে। স্যাটাইটি সেন্টার কখনো আমরা বুঝতে পারি, বিয়ে বাড়িতে খাচ্ছি, একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে আর খেতে পারছি না, ওটা হচ্ছে স্যাটাইটি সেন্টার। তাহলে এই হাঙ্গার সেন্টার আর স্যাটাইটি সেন্টারের ঠিক ব্যালেন্স যখন থাকবে, সেখানে গ্র্যাজুয়াল ওয়েট লস হবে। তার মানে আমাদের হাইপোথ্যালামাসকে কিছুতেই সেন্স করতে দেওয়া যাবে না যে আমি খালি পেটে আছি, কারণ হাইপোথ্যালামাস খালি পেট পছন্দ করে না। কেন? তাহলেই হাইপোথ্যালামাসের 200 বছর আগে কি হয়েছিল মনে পড়ে যায় ওর সাথে। এটা আমি গোদা বাংলায় বললাম, কিন্তু এর একটা সাইন্টিফিক বেসিসটা ডিপ আছে, ওর মধ্যেই গেলাম না। বা হাইপোথ্যালামাসের 200 বছর আগে কি হয়েছিল ওর মনে পড়ে যাবে, ও যাই পাবে ওটাকে চর্বির মধ্যে জমিয়ে দেবে। তাহলে খালি পেটে আমি থাকবো না। আমাকে প্রত্যেক 2-3 ঘন্টা পর পর কিছু না কিছু দিয়ে পেটটাকে, কিছু থাকবে পেটে, সঙ্গে হচ্ছে এক্সারসাইজ। এবার হচ্ছে এক্সারসাইজ কি? এক্সারসাইজ জিমে চলে গেলাম, আমি যেতে পারি, আমি মানা করছি না জিমে যেতে, কিন্তু আমি এমন কিছু এক্সারসাইজ করব যেটা সাস্টেনেবল। আমি এমন কিছুতে যাব না যেটাই আমার 2 মাস পরে মনে হবে আমি আর পারছি না, তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। তাহলে আমি যদি রাস্তায় প্লেন হাঁটি, তাহলে তো সেটা বেস্ট টাইপ অফ এক্সারসাইজ। আমার কোনো ইনস্ট্রুমেন্ট দরকার হচ্ছে না, আমার কোনো পয়সা খরচ হচ্ছে না, আমার রাস্তায় হাঁটতে গেলে ট্যাক্স দিতে হচ্ছে না। হাঁটতে গেলে অ্যাটলিস্ট ট্যাক্স দিতে হয় না, গাড়ি চালাতে গেলে দিতে হয়। তো হাঁটতে অসুবিধাটা কোথায় আছে? তো আমি যদি রোজ একটা স্টিমুলেট, যেটা বলা হচ্ছে যে যাদের কোনো কার্ডিয়াক কম্প্রোমাইজ নেই, ওবিস পেশেন্ট বা ডায়াবেটিস আছে, তারা যদি 4 কিলোমিটার 40 মিনিটে হাঁটতে পারে, অ্যাকর্ডিং টু দ্য আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি, অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন 4 কিলোমিটার 40 মিনিটে। এবার এখানে আমার মনে হয় একটু উই শুড টেক ইট উইথ আ পিঞ্চ অফ সল্ট, যে এই যে স্টাডিটা হয়েছিল ককেশিয়ান পপুলেশনে, ওদের হাইট বেশি, তো 4 কিলোমিটার 40 মিনিট ওরা করতে পারবে। আমাদের কিন্তু অ্যাভারেজ ইন্ডিয়ান হাইট একটু কম, সেখানে আমরা যদি 4 কিলোমিটার ওই 45 মিনিটেও হাঁটি, দ্যাট উইল বি এনাফ ফর আস। কিন্তু ওটা রোজ, যে আমি টাইম বার করে, এবং আমি অ্যাডভাইস করি ডায়াবেটিক পেশেন্ট যারা, তাদের কিন্তু আর্লি মর্নিং ওয়াক আমি একদম অ্যাডভাইস করি না, কারণ এই মর্নিং ওয়াক ইজ আ 2-edged sword। সকালে খালি পেটে আমি বেরিয়ে যাব, আপনি খালি 10টা ডায়াবেটিস পেশেন্ট, 20টা ডায়াবেটিস পেশেন্টকে জিজ্ঞেস করবেন ধরে র্যান্ডমলি যে হার্ট অ্যাটাক আর স্ট্রোকটা দিনের কোন টাইমে হয়েছিল,
তাহলেই বুঝতে পারবেন যে আর্লি মর্নিং এমটি স্টামাক মর্নিং ওয়াক ক্যান বি আ টু-এজেড সোর্ড অ্যান্ড ইট ক্যান বি ডেঞ্জারাস অ্যাট টাইমস। এবং কিছু কিছু পেশেন্ট যারা এমন সুগারের ওষুধ খায় যাতে সুগার ফল হতে পারে, সারা রাত খালি পেটে থেকে সকালবেলা খালি পেটেই বেরিয়ে পড়লাম। অনেকে বলবে না ডাক্তারবাবু ছাতু খেয়ে বেরোই। আরে ছাতু তো অলমোস্ট টোটালি প্রোটিন, ওটা তো আর গ্লুকোজে কনভার্ট হবে না। সারা রাত খালি পেটে থেকে আমাকে যদি বেরোতে হয় তাহলে আমাকে একটা মোটামুটি কার্বোহাইড্রেট খেয়ে বেরোতে হবে। তো তাহলে ওয়াকের কোনো আর্লি মর্নিং ওয়াক হ্যাজ নো এক্সট্রা বেনিফিট ওভার ওয়াকিং অ্যাট এনি টাইম অফ দ্য ডে। এটা আমাদের আগে বুঝতে হবে যে আমি যদি ব্রেকফাস্টের পর থেকে রাত পর্যন্ত টাইম আছে যে কোনো সময় হেঁটে নিই, এবং এডিএ পোস্ট 2018 আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের যে গাইডলাইন আছে ওরা বলেছে আনস্ট্রাকচার্ড এক্সারসাইজ। তার মানে কি এক্সারসাইজের কোনো স্ট্রাকচারিং হবে না, আমার মেন্টালিটিতে হাঁটাটা ঢুকে যাবে। আমি এখান থেকে 1 কিলোমিটার দূরে আর একটা হসপিটাল আছে, ওখানে আমি হেঁটেও যেতে পারি, আমি গাড়িতেও যেতে পারি। এটা আমাকে ডিসাইড করতে হবে যে আমি কিসে যাব। এটা আমার সাইকোলজিতে চলে আসবে যে আমি দুটো অফিসের মধ্যে যাব, হেঁটেও যেতে পারি আবার গাড়িতে করেও যেতে পারি, কিসে যাব। আমি যদি 2 কিলোমিটার সারাদিনে 4 কিলোমিটার হেঁটে নিই অ্যাট আ মোটামুটি পেস, দ্যাটস অল। আলাদা করে কিছু করতে হবে না। আর ওই খাওয়ার নিয়মটা ঠিক আছে, আমরা অনেক খাওয়ার খাই যেগুলো আমরা বুঝি না, কিন্তু ওগুলো ওজন বাড়িয়ে দেবে, সুগারও বাড়িয়ে দেবে। ওজন আর সুগার একসাথে চলে। সেই খাবারগুলো বিশেষ করে ইভিনিং স্ন্যাক্স, আমরা ইভিনিং স্ন্যাক্সে মুড়ি খাই, চিড়ে খাই, কোথার থেকে আসছে? সেই তো চালের থেকে আসছে, সবচেয়ে বেশি ওজন বাড়াবে। কিন্তু আমরা কেউ মুড়ি আবার ওজন বাড়ায় এরকম একটা ধারণা আছে, সবচেয়ে বেশি ওজন বাড়াবে। ভাত খেলে যা ওজন বাড়বে হয়তো তার চেয়েও বেশি ও ওজন বাড়িয়ে দেবে, কিন্তু ও কারণ ও যখন খাচ্ছি আমার পেটে কোনো কষ্ট হচ্ছে না, ইজিলি অ্যাবজর্বড হয়ে যাচ্ছে, ফাট করে গিয়ে জমিয়ে দেবে। আর আমাদের অনেক জেলার মানুষ সেই কাগজে বসে মুড়ি আর চপ নিয়ে মেখে ওটা না খেলে তো চলেই না। এরপরও কি এই প্রশ্ন আসবে যে আমরা কেন মোটা হয়ে যাচ্ছি? যথেষ্ট কারণ আছে মোটা হয়ে যাওয়ার। কারণ আগের মতো কি সেই আমরা হাল ধরে হাল টানি? এখন আর টানছি না তো, কিন্তু ওই চপ মুড়ি খাওয়াটা কিন্তু বন্ধ হয়নি ভাই, ওটা বেড়েছে বড়। এবার এই প্রশ্ন তাহলে বিষয়ই থাকে না কোনো। একদম। তাহলে সেই প্রসঙ্গে আমি আর একবার আপনার কাছে আসবো যে মেটাবলিজম বাড়াতেই হবে যে কোনোভাবে, এবং মেটাবলিজম বাড়াতে হলে আপনি একটা টেকনিক বলে দিয়েছেন, সেই টেকনিকটাও আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু কি খেতে হবে, কি খেতে হবে না সেটা আপনি বলেছেন, কিন্তু কি খেতে হবে সেটা একটু বলুন। আমি ওই একটা হিন্ট দিয়েছি যে রিমেন অ্যাজ ক্লোজ টু নর্মাল। আমরা বাঙালি, এখন বাঙালিকে বলে দেবে আপনি কিন্তু ভাত খাবেন না, একদম এটা বাবা হবে না। ভাত তো খাবো, আমি ভাত খাবো কিন্তু আমার ওজন কমবে। হ্যাঁ, আমি চালটা যত দামি খাবো তত আমি বিপদে পড়ব। চাল যত পলিশড হবে তত প্রবলেম বেশি। হ্যাঁ, একটু নিচের দিকে আসবো, একটু পারবয়েল রাইস যেটা আনপলিশড চাল যেটা, ওটা খাবো, মোটা চাল। হ্যাঁ, একটু মোটা চাল। হ্যাঁ, তাহলে কি হবে, আমার অল্প খাবো, পেটটা অল্পতে ভরে যাবে, আমার বেশি খেতে ইচ্ছা করবে না। ভাত, আমার তরকারি বেশি আছে বলে ভাতও বেশি খাবো এরকম না, টেন্ডেন্সি এগুলো হচ্ছে। আমি তরকারি, ডাল, সবজি, মাছ, মুরগির মাংস এগুলো দিয়ে পেট ভরাবো, ভাত রুটি দিয়ে পেট ভরানোর চেষ্টা করব না। আমার খালি পেট হবে, 3 ঘন্টা পরে আবার কিছু চিবিয়ে নেব। সন্ধেবেলা ডাল জাতীয় প্রিপারেশন যে কোনো, যেমন ছোলাও তো ডাল, সন্ধেবেলা ছাতু খেলাম, প্রোটিন, ছোলা খেলাম, ছোলার চাট বানিয়ে খেলাম, মটরশুঁটি দিয়ে কিছু একটা বানিয়ে খেলাম। হ্যাঁ, যেগুলো হচ্ছে মানে ম্যাক্সিমাম প্রোটিন, কার্ব খুব কম। কি হবে, পেটে যাবে, পেটে গিয়ে পেটটা ভরিয়ে রেখে দেবে অনেকক্ষণ, মনে হবে যে অনেক খেয়েছি। তাতে কি হবে, ডিনারেও আমার বেশি খেতে ইচ্ছা করবে না। এইগুলো হচ্ছে ট্রিক্স, যে এইভাবে যদি করি তাহলে কিন্তু আমার খিদেটাও পাচ্ছে না বারবার। হ্যাঁ, খুব খিদে পেয়ে যাচ্ছে, ওটাও হচ্ছে না, অথচ আমার পেটও ভরা আছে। এবং প্রোটিন যখন থাকছে, প্রোটিন থাকলে কি হবে, আমার ডাইরেক্ট গ্লুকোজে কনভার্ট হচ্ছে না, ফ্যাটেও কনভার্ট হচ্ছে না, কিছুটা স্ট্রাকচারাল বিল্ডিং হবে বডির, দ্যাটস অল। এবং তাতে যদি আমার এক্সারসাইজ করি এইভাবেই চলবে। তো ইন্টারমিডিয়েট কিছুক্ষণ পরপর খেয়ে যাব,
কমপ্লেক্স স্টার্চ, যেসব ফলে কমপ্লেক্স স্টার্চ আছে, মানে ফল মানেই তো কিছুটা গ্লুকোজ থাকবেই, কিন্তু কমপ্লেক্স ফর্মে, যেমন আপেল, নাশপাতি, মৌসামরি। আপেল চেবালে বা মৌসামরি চেবালে যেটা লাগছে, একটা আম চেবালাম, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। পাকা পেঁপে, মিষ্টি পাকা পেঁপে চেবালাম, দুটোর মধ্যে তফাৎ আছে কিন্তু। তো আপেল, নাশপাতি এই ধরনের ফল খেলাম, ভিসাভিস আম খেলাম, তো কোনটায় ওজন বাড়বে? সবাই বুঝতে পারবে এটা, ঠিক আছে? তো এই ধরনের জিনিসগুলো, তাই বলে আমি একবারও বলছি না আম খাওয়া পুরো বন্ধ। আমি যদি একটু আধটু সিজনে একটু আম খেয়ে নিলাম, হ্যাঁ, দ্যাট ডাজ নট টেক্স মি অ্যাওয়ে। একটা সিজনাল ফল মাঝে মধ্যে খেলাম, ঠিক আছে, কিন্তু আমার এতগুলো আম রোজ না খেলে চলবে না, রাত্রেবেলা ডিনারে এতটা মিষ্টি না খেলে চলবে না। এই যে হ্যাবিটগুলো, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। চায়ে এতটা চিনি না দিলে চলবে না, আমার তরকারিতে আলু না পড়লে চলবে না, এখান থেকে বেরিয়ে আসতে হবে। আলু বাদ দিয়ে পৃথিবীর সব সবজি খাও, কারণ মাটির তলার হোক, ওপরের হোক, আকাশের হোক, কারণ আলু এমন একটা, ওটার যত কোয়ান্টিটিতে কনজিউমড হয়, অন্য কোনো সবজি অত কোয়ান্টিটিতে কনজিউমড হয় না। তো সুতরাং আলুটাকে যদি অ্যাভয়েড করি, একদম পরিমিত খাই, তাহলেই ইট উইল হেল্প মি। সঙ্গে তো আমার ওয়াকিংটা আছেই, ওয়েট লস হতে বাধ্য। আমি আরও কেন জোর দিয়ে বলছি, কারণ আই এম সাচ আ ম্যান। আমি 14 কিলো ওজন কমিয়ে দিয়েছি নিজের, জাস্ট এই হিসেবে চলে, এবং ওজন কমাতেই হবে। আগে তো বুঝতাম না, জানতাম না, যখন বুঝতে পেরেছি এটা কি ভয়াবহ জিনিস, কারণ আমারও খেতে খুব ভালো লাগে। তাহলে খেতে এমনভাবে হবে যাতে সারা জীবন খেয়ে যেতে পারি ভাই, মাঝখানে খাওয়া বন্ধ হয়ে গেলে বিপদে পড়ে যাবো। হ্যাঁ, এইভাবেই আমি ব্যাপারটাকে দেখছি। একদমই স্যার। স্যার, আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা হচ্ছে যে ইদানিং ওষুধ দিয়ে বা ওষুধ নিয়ে ওজন কমাবার বা ইঞ্জেকশন নিয়ে ওজন কমাবার একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। এটা কতটা ভালো বা কতটা খারাপ? না, আমাদের ওজন কমানোর জন্যে আমাদের এক সময় খুব প্রচলিত ছিল বা এখনও আছে বেরিয়াট্রিক সার্জারি। এখন ওজন, মরবিড ওবিসিটি আমরা বলি, একটা ওবিসিটি যেটা মরবিড, আমাদের ইন্ডিয়াতে 30-এর ওপরে বিএমআই আছে, বা 35-এর ওপরে, 40-এর ওপর বিএমআই হয়ে যাচ্ছে, এগুলো হচ্ছে মরবিড ওবিসিটি। 40-এর ওপরে উঠে গেছে, 30-এর ওপরে সঙ্গে ডায়াবেটিস আছে। তো এই সময়, এক সময় আমরা বলতাম যে বেরিয়াট্রিক সার্জারি করতে হবে, মানে ওজন কমানোর সার্জারি। তো বেরিয়াট্রিক সার্জারি এখনও খুব হয়, এবং হ্যাঁ, সত্যিই ওটার এখনও প্রয়োজনীয়তা আছে। কিছু পেশেন্টকে, এই আমি যেভাবে বললাম, যারা অতিরিক্ত ওজন হয়ে গেছে, 150 কিলো ওজন হয়ে গেছে, তার বেশি হয়ে গেছে, তাদের কমানো যাবে না। এই যেগুলো আমি এতক্ষণ গল্প শোনালাম, ওই দিয়েও হয়তো তারা কমাতে, সে তো হাঁটতেই পারবে না বেচারা, ওই স্পিডটা তুলতে যার চেষ্টা, ওটা আস্তে 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 চেষ্টা করে করতে হবে। তো তাদের জন্য বেরিয়াট্রিক সার্জারি ইজ আ চয়েস। এবার আমাদের কাছে মেডিকেলি এখন কিন্তু অনেক নতুন মলিকিউলস আবিষ্কার হয়েছে, যেগুলো বেরিয়াট্রিক সার্জারি ইউজুয়ালি ডকুমেন্টেড হচ্ছে অ্যারাউন্ড 30-35% ওয়েট লস। আমাদের কাছে এখন মলিকিউলস চলে এসছে উইচ গিভ আস 20-25% অ্যান্ড মেবি 30% ইন সাম কেসেস ওয়েট লস। তো এগুলো হচ্ছে GLP-1 অ্যানালগ গ্রুপের মলিকিউল। তো এগুলো কিন্তু ওই ওয়েট লস ডকুমেন্ট করেছে, মানে স্টাডি সেটিংয়ে। এখানে এবার স্টাডি সেটিং থেকে এবার একটু বেরিয়ে আসি, যে আমার ওয়েট লস, এই যে এরা ওয়েট লস কীভাবে করছে, আমরা যদি দেখি যে কীভাবে করছে, ওই হাঙ্গার সেন্টার আর স্যাটাইটি সেন্টারের খেলা। এরা সেন্ট্রালি কাজ করছে, হ্যাঁ, এবং একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছে, যাতে এক্সেসিভ হাঙ্গার না থাকে, অ্যাপিটাইট কন্ট্রোল হয়। এবং সেই জন্য এই মলিকিউলগুলোর ইনিশিয়াল নিলে একটু অক পায়, বমি বমি পায় অনেকের। তো আমরা বলি কি, এইটা প্রথম কিছুদিন থাকবে নিলে, তারপরে ওটা চলে যাবে। এবার কথাটা হচ্ছে যে আমি নিলাম, অথচ কোনো নিয়ম মানলাম না, খাওয়া দাওয়ার নিয়ম মানলাম না। আমি নিতে বারণ করছি না, কিন্তু নিয়েও গেলাম, আবার খেয়েও গেলাম। প্রথম আমার খেতে ইচ্ছে করবে না, কারণ বমি বমি পাবে, কিন্তু বমি বমির এফেক্টটা তো কিছুদিন পর চলে যাবে। তখন যদি আমি সেম অ্যামাউন্টে খেয়ে চলি আর ইঞ্জেকশন নিয়ে চলি, আমার কতটা বেনিফিট হবে, এটা কিন্তু আমরা এখনও ভাবিনি। কারণ এই মলিকিউলগুলো আরও আমাদের বেশ কিছু বছর দেখলে যে পেশেন্টের ওপরে, আমার কিছু ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স আছে, যদিও সেটা সায়েন্টিফিক ডেটা আমি বলতে পারবো না, যে তুমি যদি নিয়ম না মানো,
আর ওইটা নিয়েই চলো, তাহলে কোনো লাভ হবে না, বেকার পয়সা জলে যাচ্ছে। কিন্তু ওয়ান হু ইজ রিলিজিয়াস, এই বেসিক সায়েন্সটা বুঝে ওই নিয়মটা ফলো করে, তাদের জন্য এই মলিকিউলসগুলো উইল ওয়ার্ক ওয়ান্ডার্স নিশ্চয়ই। কিন্তু তোমাকে ওটা বুঝতে হবে যে আমি নিয়ম না মেনে খালি নিয়ে গেলাম কারণ আমার পয়সার জোর আছে, বিকজ দিস মলিকিউলস আর কস্টলি, কাজ হবে না। কিন্তু এই মলিকিউলসগুলোর অনেক ডায়াবেটিস পেশেন্টে তো দে হ্যাভ ব্রট আ রেভলিউশন। ওবিস ডায়াবেটিক পেশেন্টদের, আমাদের যাদের অনেক অনেক ইনসুলিন নিতে হতো, তাদের ইনসুলিনের মাত্রা কমে কমে প্রায় ইনসুলিন বন্ধ হয়ে যেতে বসেছে, তাদের আর ইনসুলিন নিতে হয় না এই মলিকিউলসগুলোর জন্য। এই মলিকিউলসগুলো বেশিরভাগই ইনজেক্টেবল, কিন্তু এখন উইকলি প্রিপারেশন চলে এসছে যে সপ্তাহে একদিন নিয়ে নিলাম, ব্যাস শেষ। তো তোমাকে বুঝতে হবে যে কোথায় এই মলিকিউলগুলো ব্যবহার করবে, পেশেন্টকে বোঝাতে হবে যে ওই খালি ওই মলিকিউল নিলেই হবে না, নিয়মটা মেনে চলতে হবে, রেগুলার এক্সারসাইজ করতে হবে, সব মেলালে তাহলেই কাজ দেবে এবং ওয়ান্ডারফুলি কাজ দেবে, নাহলে হবে না। এবং কিছু একটা খুব স্মল পার্সেন্টেজ থাকবে যারা নন রেসপন্সিভ থাকবে, তাদের তুমি দিয়েও পারবে না, তাদের কাছে কিন্তু অনলি ওই এক্সারসাইজ ওইগুলোই এবং যদি তোমার মরবিড ওবিসিটি হয়ে যায় তাহলে তাদের ওই বেরিয়াট্রিক সার্জারির দিকেই যেতে হবে আলটিমেটলি। এই আচ্ছা, লাস্টলি যেটা জানার সেটা হচ্ছে যে আমাদের এই মেটাবলিজম বাড়াবার জন্য ঘুম কতটা জরুরি আর স্ট্রেস কমানো কতটা দরকার? আচ্ছা, এখানে 2-3টে ব্যাপার আছে। প্রথমে ঘুমটায় চলে আসি। ঘুম হচ্ছে একটা বাচ্চা জন্মানোর পরে আমরা দেখেছি কতক্ষণ ঘুমোয়, 24 ঘন্টার মধ্যে সে 16, 17, 18, 20 ঘন্টার বেশি ঘুমোয়। এই ঘুমের রিকোয়ারমেন্টটা যত বয়স বাড়ে তত কমতে থাকে, এবং বয়স্ক মানুষদের ম্যাক্সিমাম প্রবলেম হচ্ছে আমার ঘুম হয় না, কারণ ওদের রিকোয়ারমেন্টটাও অনেকটা কমে যায়। বাচ্চার হার্ট রেট অনেক বেশি, ওর বিএমআই অনেক বেশি, ও যত লাফাতে থাকবে ওর আরও ঘুম লাগবে। যত আস্তে আস্তে বয়স বাড়ে আমাদের ঘুমের রিকোয়ারমেন্টটাও কমে। তো অ্যাপ্রক্সিমেটলি আমাদের এজে অ্যারাউন্ড 40s, 42, 38 এই এজে 7 to 8 আওয়ার্স যদি আমার ঘুম হয়, দ্যাট ইজ এনাফ বাকি টানার জন্য। এবার ওই ঘুমোতে ঘুমোতে নাক ডাকলে কিন্তু 7 to 8 আওয়ার্সের ঘুমে কিছুই হবে না তোমার। এবার ওই জায়গাটা ইম্পর্টেন্ট, যেই নাক ডাকবো আমি তারপর অফিসে গিয়ে এরকম করে ঢুলে পড়বো আবার, হ্যাঁ আমার তো এনার্জি নেই, আমার ব্রেন তো টায়ার্ড। তো 7 to 8 আওয়ার্স ইজ অল রাইট। এবার যত বয়স বাড়বে আমার যদি 5-6 ঘন্টাও ঘুম হয়, দ্যাট ইজ এনাফ। এবার চলে আসি স্ট্রেস। আজকের লাইফে, বিশেষ করে লাইফ ইন আ মেট্রোপলিটন সিটি, কার স্ট্রেস নেই? কেউ কি বলতে পারবে যে আমার স্ট্রেস নেই? সো আমার মনে হয়, এটা আমার পার্সোনাল অভিমত, স্ট্রেস ইজ আ নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। মানে আমার বাবা মার ডায়াবেটিস থাকলে আমার ডায়াবেটিস হবে, এটা তো নন মডিফায়েবল, বিকজ ইট ইজ ইন দ্য জিনস, দেয়ার ইজ আ চান্স যে আমারও হয়ে যাবে। তাহলে কি আমি আমার বাবা মাটাকে পাল্টে দেবো? ওটা তো পারবো না। তাহলে নন মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর নিয়ে ভেবে আমার লাভটা কি? স্ট্রেস আছে, প্যাথোলজিক্যাল স্ট্রেস যেটা, সেটা অবশ্যই চিকিৎসা করতে হবে। হ্যাঁ, প্যাথোলজিক্যাল স্ট্রেস কখন বলবো? স্ট্রেস আছে যেটা আমার নর্মাল কোয়ালিটি অফ লাইফটাকে কম্প্রোমাইজ করে দিচ্ছে, বা আমার পরিবারের লোকদের, সেখানে আমাকে অবশ্যই সাইকিয়াট্রিস্ট দেখিয়ে ডিস্ট্রেসড হতে হবে। কিন্তু স্ট্রেস তো সবার আছে, নর্মাল স্ট্রেস বরং একটু লেভেল অফ স্ট্রেস থাকলে আমার পারফরমেন্স বেটার হবে। তো স্ট্রেস দিয়ে কিন্তু আমি আমার তো এত স্ট্রেস, তাই জন্য আমার এত বেশি সুগার, এটাকে জাস্টিফাই করাটা কিন্তু ঠিক না। স্ট্রেস থাকবে, আমি ওই স্ট্রেসের মধ্যেই আমার সুগারকে নর্মাল রাখার জন্য যা যা দরকার আমি তাই করব। এরপর একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এখন প্রচুর ডিটক্স ওয়াটারের কথা আমরা শুনে থাকি, যে রোগা হবার জন্য ডিটক্স ওয়াটার খেলে আমাদের ওয়েট খুব তাড়াতাড়ি লস হয়ে যাবে। এটা কতটা সত্যি? আমি তো আবার সেই একই কথা বলে দিলাম, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, দেয়ার ক্যানট বি, তাহলে সায়েন্স ভুল হয়ে যাবে। দেয়ার ক্যানট বি এনি শর্টকাট টু সাকসেস। আমি ডিটক্স ওয়াটার খাই, হ্যাঁ আমি যাই ওয়াটার খাই, আমার যদি বেসিকে গন্ডগোল থাকে আমার ওজন কমবে না, কমতে পারবে না। আমি স্পেশাল একটা হেলথ ড্রিঙ্ক নিয়ে ওটা খেয়ে গেলাম, আর আমি ভাবলাম যে আমার ওজন কমে যাবে,
কি করে কমবে? বেসিক সায়েন্সটা তো সেটা বলে না। হ্যাঁ কমবে, আমি ওইটা খেলাম, অন্য কিছু খেলাম না, সারা জীবন খেয়ে যেতে পারবো তো? যদি সারা জীবন খেয়ে যেতে পারি কোনো অসুবিধা নেই আমার, কিন্তু 1 বছর খেয়ে ওজন কমালাম, তারপরে বন্ধ করে দিয়ে যেই নর্মাল খাবারে গেলাম, দ্বিগুণ ওজন বেড়ে গেল, তাতে কি হবে? এই বাড়লো কমলো, এতে আরও বেশি অক্সিডেটিভ স্ট্রেস শরীরে পড়বে, তাতে বডির আরও ড্যামেজ হবে। তার থেকে আবার সেই একই কথা, দেয়ার ইজ নো শর্টকাট টু সাকসেস, এবং আমাকে সাস্টেইন গ্র্যাজুয়াল ওয়েতে আমার ওয়েট লস করতে হবে। কোনো শিভালরি চলবে না এখানে, আস্তে আস্তে করতে হবে। টেক ইউর টাইম, আস্তে আস্তে চেঞ্জ আনো মেন্টালিটিতে। ইট ইজ আ ব্রেন গেম, এটা বুঝতে হবে। এটা পেটের খেলা নয়, এটা ব্রেন গেম। ব্রেন গেম যদি আমার ঠিক থাকে, আমার এমনি ওজন কমবে, চালাকি করে খেলতে হবে, ব্যাস। অনেক ধন্যবাদ স্যার। আমরা আজকে যে কথাগুলো শুনলাম স্যারের কাছে, সেই কথাগুলো কিন্তু আমাদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। যে সত্যি আমরা এইভাবে ভাবি হঠাৎ করে জিমে গিয়ে একদম কিছুদিন শুধু রস খেয়ে ওজনটা কমিয়ে নেব, কিন্তু সত্যি সেটা বোধহয় একটা টাইমের পর আমরা আর পেরে উঠি না। তখন যে জীবনযাত্রা আমরা চলে যাই সেটা কিন্তু ভয়ঙ্কর। তাই এই পরিস্থিতির মধ্যে থেকে সঠিকভাবে খাওয়া দাওয়া করে, সঠিক নিয়ম মেনে, মেটাবলিজম বাড়িয়ে কিভাবে ওজন কমাতে হবে বা ওজন নিয়ন্ত্রণে আনতে হবে, স্যার কিন্তু আমাদের দারুণ সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। তো আশা করি দর্শক বন্ধুরা আপনাদেরও এটা ভীষণ কাজে আসবে, উপকারে আসবে। যারা আপনারা অনেকেই অনেক ওজন নিয়ে চিন্তা করেন বা চিন্তায় থাকেন, শুধু তাই নয়, নানা রকম অসুখে ভোগেন, তাদের জন্য কিন্তু যথার্থ একটি বিষয়। স্যারকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর হ্যাঁ, আপনারা কি দেখতে চান বা কোন রোগের নিয়ে জানতে চান, সেটা অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্ট বক্সে এসে জানান। নমস্কার।